আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি দিমা নেফার্তিতি। প্রথমে জানিয়ে দিচ্ছে ইউসিবির সংবাদ শিরোনাম। বিশ্বকাপকে ঘিরে 25 বাজিকরের তৎপরতা ঠেকাতে সরকারের জোর তৎপরতা। বাংলাদেশ ভারত ম্যাচে ব্যাটিংয়ের দায়ে দিল্লিতে 11 বাজিকর আটক। কেনিয়াকে 205 রানের বিশাল ব্যবধানে হারাল পাকিস্তান। আগের বিশ্বকাপে হারের প্রতিশোধ নিতে আয়ারল্যান্ডের বিপক্ষে শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ। লিবিয়ার নিয়ন্ত্রণ হারাচ্ছেন গাদ্দাফি। বিদেশিরা কার্যত গৃহবন্দী, বাংলাদেশিরা ভালো আছেন জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। রাজধানী শ্যামপুর থানা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ উল্লাহ তার ড্রাইভারকে গুলি করে হত্যা করল সন্ত্রাসীরা। এবং দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে, দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে সংসদের প্রধানমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো সংবাদ। শুরুতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস বিশ্বকাপ প্রতিদিন। বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে ঢাকার আন্তর্জাতিক বাজিকরদের ঠেকাতে জোর তৎপরতা চালাচ্ছে সরকার। এবারে বিশ্বকাপের প্রথম বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে ব্যাটিংয়ের দায়ে দিল্লিতে 11 জন আটক হয়। এরপরই বিশ্বকাপ নগরগুলোতে বাজিকরদের ঠেকাতে বিশেষ সতর্ক গোয়েন্দারা। এরই অংশ হিসেবে 25 জন আন্তর্জাতিক বাজিকরের তালিকা নিয়ে তৎপর রয়েছে বাংলাদেশ। তবে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে এখন পর্যন্ত কোনো বাজিকরই বাংলাদেশে আসেনি। রিপোর্ট করছেন এসএম বাবু। শুধু ক্রিকেট প্রেমী নয়, জুয়ারিদের বিবেচনায়ও এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভারত। প্রথম ম্যাচেই সেই ভারতের প্রতিপক্ষ ছিল স্বাগতিক বাংলাদেশ, তাই সেই ম্যাচকে নিয়েই শুরু হয় জুয়ারিদের এবারের ব্যাটিং পর্ব। দিল্লি পুলিশের হাতে আটক 11 জনের খবর তারই প্রমাণ। ভারতীয় পত্রপত্রিকার খবর অনুসারে বিষয়টি নিয়ে চিন্তিত দিল্লি পুলিশ। বাংলাদেশও এ নিয়ে নির্ভাবনায় নেই। তদন্তাধীন বিষয়ে তো ডিটেলস বলবার কোন সুযোগ নেই। আমরা আইসিসির কাছ থেকেও রিপোর্ট পেয়েছি যে কারা কারা সারা বিশ্বে বাজিকর ব্যবসা হিসেবে করে এবং পরিচিত। তাদের যে রিপোর্টটা পেয়েছি সেটাই আমরা এখন কার্যকর করবো। স্যার যেটা বলবেন যে আমরা এখন এটা নিয়ে তদন্ত করছি, কেউ ঢুকে গেছে কিনা এই ধরনের আসলে কোনো তথ্য আমাদের নাই। বাট আমরা দেখতে পাচ্ছি, আমরা চেষ্টা করছি তাদের উপর ঢুকতে পারে বা তারা কোন রকম কোন খেলোয়াড়কে, কোন টিম ক্যাপ্টেনকে বা কোন বিশিষ্ট ইয়েকে মানে কর্মকর্তাকে প্রভাবিত না করতে পারে, কোন তথ্য যাতে না পায় যেটা দিয়ে বাজি ধরতে পারে। গত বছর আগস্টে পাকিস্তানি ক্রিকেটারদের সাথে বাজিকরদের আর্থিক লেনদেন এবং ম্যাচ পাতানোর কলঙ্কের পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি বেশ তৎপর। তাই আইসিসি এবং তার সূত্র ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির তথ্য নিয়ে প্রাথমিকভাবে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিসিবির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 25 আন্তর্জাতিক বাজিকর বা জুয়ারির তালিকা পেয়েছে। ভারত, হংকং, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার 25 নাগরিকের নাম রয়েছে সেই তালিকায়, যার বেশিরভাগই ভারতীয় নাগরিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ইতোমধ্যেই সেই 25 আন্তর্জাতিক বাজিকরের তালিকা বিভিন্ন বিমানবন্দর এবং গোয়েন্দাদের কাছে পাঠানো হয়েছে। এসএম বাবু, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বকাপ ক্রিকেটের ষষ্ঠ ম্যাচে কেনিয়াকে 205 রানের বিশাল ব্যবধানে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে পাকিস্তান। শ্রীলঙ্কার হাম্বানটোটায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া পাকিস্তান ওটিএনও ওডেওর বোলিংয়ে শুরু থেকেই ধাক্কা খেল মোহাম্মদ ইউনুস, মিসবাহ উমর ও কামরান আকমলের হাফ সেঞ্চুরিতে জয়ের জন্য 318 রানের টার্গেট দেয় আফ্রিকান দলটিকে। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে থাকে কেনিয়ানরা। অধিনায়ক শহীদ আফ্রিদির মারাত্মক বোলিংয়ে 112তেই থেমে যায় কেনিয়ার ইনিংস। কলিন্স ওবিওয়ার সর্বোচ্চ 47 রান করেন। 16 রানে 5 উইকেট নিয়ে কেনিয়ার ইনিংসে ধস নামান পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি। কেনিয়ার 5 ব্যাটসম্যান কোন রান না করে বিদায় নেন। 71 রান করে ম্যাচ সেরা হন ওমর আকমল। আয়ারল্যান্ডের বিপক্ষে এবারে বিশ্বকাপে প্রতিশোধ নিতে প্রস্তুত বাংলাদেশ দল। দলের মূল স্পিনার সাকিব, রাজ্জাক প্রথম ম্যাচে আশানুরূপ উইকেট না পেলেও এ ম্যাচে তারা ভালো করবে বলে আশাবাদী তারা।
উইকেট রক্ষক মুশফিকুর রহিম এসব কথা জানান। অন্যদিকে আইরিশরাও প্রস্তুত বাংলাদেশের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখতে। যেকোনো কন্ডিশনে খেলার অভিজ্ঞতা আছে তাদেরও। বিস্তারিত চিং এশিয়া রিপোর্টে। একদিন বিশ্রামের পর বোলিং, ব্যাটিং, ফিল্ডিং অনুশীলন করে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতের বিপক্ষে হারের ক্ষত না শুকাতেই এবার মিশন আয়ারল্যান্ডসকে বধ করার। আসরের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জিততেই হবে স্বাগতিকদের, সাথে প্রতিশোধের সুবর্ণ সুযোগ। কারণ 2007 বিশ্বকাপ ও 2009 টি-20 বিশ্বকাপে আয়ারল্যান্ডসের কাছে হেরেই বিদায় বাংলাদেশের। সাংবাদিকদের সামনে কথা বলতে এসে মুশফিক বলেন, এই উপমহাদেশের কন্ডিশনে আইরিশদের খাপ খাওয়াতে সমস্যা হতে পারে, তাই এই সুবিধাকে কাজে লাগানোর চেষ্টা করবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের সাথে যখন খেলবো সবাই চেষ্টা এবং সবারই চেষ্টা থাকবে এবং মানুষের আশা থাকবে যে আমরাই জিতবো, কারণ আমরা অবভিয়াসলি ওদের চেয়ে অনেক ভালো টিম। সো আমাদের সেটা একটা চাপ বলতে কি, ওটা একটা চ্যালেঞ্জ থাকবে যে অবশ্যই এই কন্ডিশনে এরকম বড় একটা ইভেন্টে সেটা প্রমাণ করার। রাজ্জাক ভাই ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সো উনি জানে এবং উনি নিজে অনেক হার্ড ওয়ার্ক করছে এবং আশা করছি তিনি আবার কাম ব্যাক করবে এবং অবভিয়াসলি সাকিব আর রাজ্জাক ভাই হচ্ছে আমাদের মেইন অস্ত্র। তবে আয়ারল্যান্ডসের অলরাউন্ডার এন্ড্রু ফাইট বলছেন ভিন্ন কথা। গত কয়েক বছরে তাদের খেলোয়াড়রা বিভিন্ন দেশে খেলেছেন, তাই উইকেটের সাথে মানিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী তারা। Target's very simple. We want to get through the group stages, qualify for the quarterfinals. Obviously, to do that, we've got to win probably 3 or 4 games. We're used to the conditions. A lot of guys have played all around the world, and it's just a matter of getting out there on Friday night and putting on a good show. And as I say, if we stick to our plans and do the basics well, we'll be thereabouts come the finish and hopefully start off with a victory. টপ অর্ডারের সুযোগ পেলে বিশ্বকাপে বড় ইনিংস করতে চান মুশফিক। শুক্রবার দিন রাতের ম্যাচে মাঠে নামবে দু দলই। চিং এশা, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে আরো সংবাদ থাকছে খেলার খবরে। এবার লিবিয়া প্রসঙ্গ। আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত না করার ঘোষণা দিলেও লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফি এখন নিজেই একা হয়ে পড়েছেন। পদত্যাগ করেছেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাবাহিনীর বেশ কয়েকজন জেনারেল। এছাড়া বিভিন্ন দেশে নিযুক্ত আরো কয়েকজন লিবীয় কূটনীতিক। বিক্ষোভকারীরা জানিয়েছে দেশের গুটি কয়েক এলাকা ছাড়া সারা দেশে গাদ্দাফি সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এদিকে লিবিয়া থেকে ইটালি পৌঁছানো বেশ কয়েকজন বিদেশি সেখানে নিহতের সংখ্যা 1000-এরও বেশি বলে জানিয়েছেন। আরো জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। লিবিয়ার নেতা গাদ্দাফির একসময়কার কমরেড বা বিপ্লবী সহযাত্রীদের অনেকেই এখন আর তার পাশে নেই। গাদ্দাফির পক্ষ ত্যাগ করে তারা বসেই থাকেননি, বরং যোগ দিয়েছেন বিরোধীদের আন্দোলনে। এদের মধ্যে অন্যতম প্রধান হলেন কর্নেল আবদেল ফাত্তাহ ইউনুস আল আবেদি, যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ছেড়ে এখন নেতৃত্ব দিচ্ছেন আন্দোলনে। নতুন করে পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়া, ব্রুনাই ও সিঙ্গাপুরে নিযুক্ত লিবীয় কূটনীতিকরা। এমনকি গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামের প্রধান উপদেষ্টাও পদত্যাগ করেছেন বলে জানা গেছে। নিজ প্রশাসনের ভেতরে এমন চাপের সাথে আন্তর্জাতিক মহলের উদ্বেগ আর ক্রমাগত চাপ বাড়তে থাকায় একঘরে হয়ে পড়েছেন প্রেসিডেন্ট গাদ্দাফি। এর আগে লিবিয়ার বিক্ষোভ থামাতে সামরিক শক্তির ব্যবহারকে তীব্র সমালোচনা করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। লিবিয়ার সদস্যপদ সাময়িক স্থগিত করে আরব লীগ। The members of the Security Council expressed grave concern at the situation in Libya. They condemned the violence and use of force against civilians. লিবিয়ার উত্তেজনাকর বিক্ষুব্ধ পরিস্থিতিতে এরই মধ্যে দেশে ফিরতে শুরু করেছেন ইউরোপের বহু নাগরিক। এদিকে লিবিয়ার পাশাপাশি বিক্ষোভে উত্তাল ইয়েমেন ও বাহরাইন। গাদ্দাফি সরকারের মতো এই দুদেশের সরকারও বিক্ষোভকারীদের দমন পীড়নের পথ বেছে নিয়েছে। ইয়েমেনের রাজপথে শোনা গেছে গুলির শব্দ। তেল সমৃদ্ধ দেশগুলোতে এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেল সংকট আর তারই প্রেক্ষিতে খাদ্যমূল্য আরও বৃদ্ধির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে 5%। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। প্রেসিডেন্ট গাদ্দাফি পদত্যাগ না করার ঘোষণার পর লিবিয়ায় কার্যত গৃহবন্দী হয়ে পড়েছেন বাংলাদেশের শ্রমিক সহ হাজার হাজার বিদেশি। বিদ্রোহের কেন্দ্রবিন্দু বেনগাজি শহরের বিভিন্ন ক্যাম্প ও কারখানায় আটকে পড়া শ্রমিকদের অনেকেই দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে ফোন করে জানাচ্ছেন দুদিন ধরে তাদের খাবার নেই। স্থানীয় নিয়োগকর্তারা পালিয়েছে কারখানা ছেড়ে। চোরাগুপ্তা হামলা হচ্ছে বিদেশিদের শ্রমিক কলোনিগুলোতেও। রিপোর্ট কেরামতুল্লাহ বিপ্লবের। মঙ্গলবার রাতে বিক্ষিপ্ত বিমান হামলার পর থেকেই ফাঁকা হয়ে গেছে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে থাকা বেনগাজি শহর। তবে শহরের আশপাশের সব সরকারি অফিস,
বড় প্রতিষ্ঠান ও কারখানা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে বিক্ষোভকারীরা। এই সংকটময় অবস্থার মধ্যে সেখানে থাকা বাংলাদেশিদের উদ্বেগ আতঙ্ক আরো বেড়েছে। আমরা এখানের কোম্পানিদের লোক আছি 265 জনের মতো। আমাদের কোন খাবারে আজকে 2 দিন ধরে আমরা কি অবস্থায় চাষ করতেছি সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই পরিস্থিতিতে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার অনেক দেশ লিবিয়া থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিতে চার্টার উড়োজাহাজ পাঠিয়েছে প্রতিবেশী দেশগুলোতে। তবে বাংলাদেশিদের উদ্ধারে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়ার খবর পাওয়া যায়নি। আমাদের শহরে মাদ্রাসা শহরে 20,000 বাঙালি আছে, এরা খুব খারাপ অবস্থা আছে এবং দাওয়াটিতে আমাদেরকে খুব চর্চা করতে আছে। আমাদের জীবনের খুব ঝুঁকি। সরকার যদি কোনো ভালো ব্যবস্থা নিতে তাহলে আমরা খুব খুশি হতাম। প্রবাসীরা টেলিফোনে আরো জানিয়েছেন, ত্রিপলিতে বাংলাদেশ দূতাবাস এখন ফাঁকা। কর্মকর্তারা বিশেষ নিরাপত্তা পাহারায় অফিস করছেন বাসায়। আটকে পড়া বাংলাদেশিরা চেষ্টা করেও তাদের সাথে যোগাযোগ করতে পারছেন না। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানিয়েছেন, লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি শ্রমিকরা ভালো আছে। এমনকি যে 100 বাংলাদেশি জিম্মি হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাদের সাথেও গতরাতে তার কথা হয়েছে বলে জানান মন্ত্রী। সকালে জনশক্তি কর্মকর্তাদের কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, লিবিয়ায় থাকা প্রায় 60,000 বাংলাদেশি শ্রমিককে চাইলেও এত দ্রুত ফেরত আনা সম্ভব নয়। এখন যাচ্ছি অন্যান্য সংবাদে। রাজধানীর শ্যামপুর থানা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদুল্লাহ এবং তার ড্রাইভারকে দিনে দুপুরে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বেলা 3টার দিকে কাকলী সংসদের সামনে খোরশেদ আলী সর্দার রোডে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় 6 জন সন্ত্রাসী অস্ত্রের মুখে গাড়ি থামিয়ে খুব কাছ থেকে তাদের গুলি করে। দেখুন শেখর দীপুর রিপোর্ট। আগামী 5 মার্চ নিহত মোহাম্মদুল্লাহর মেয়ের বিয়ের দিন ধার্য ছিল বলে জানান তার ছোট ভাই। বিয়ের দাওয়াতপত্র বিলি করে ড্রাইভার সহ গাড়িতে করে শ্যামপুর থেকে ফিরছিলেন জুরাইনের বাসায়। আমার সামনে গাড়িটা গেছে, যাওয়ার পর হঠাৎ করে গুলি শব্দ। তাকাইছে বলে দেখি গাড়ি পড়ে হয়েছে, হ্যাঁ রুটে পড়ে হয়েছে ড্রাইভার আর গাড়িতে উপদেয়া পড়া থেকে দৌড়ে আইছি। আমি প্রথম বুঝতে পারিনি যে মোহাম্মদুল্লাহকে গায়ে, পরে যখন ধরছি ধরা এখানে গুলিটা লাগছে। আমরা 6 জন ছিল, কাকুরি সংসদে চিপাটা চলে আসছে। সরাসরি গুলিতে ড্রাইভারের কপালে লাগছে আর ওনার এখানে লাগাতে সাথে সাথে উনিও পড়ে গেছে গাড়িতে। ঘটনার পর সন্ত্রাসীরা এলাকায় ভীতি সৃষ্টি করে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে প্রাথমিকভাবে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া না গেলেও স্থানীয় সাংসদ ও নিহতের ভাই জানান, তাকে কয়েকদিন ধরে কে বা কারা টেলিফোনে হুমকি দিয়ে আসছিল। আমি জানি আমার বাইরে সবাই ভালোবাসে, এলাকার সবাই। রাজনৈতিক ভাবে শত্রু থাকতেই পারে। কয়েকদিন ধরে বলতেছিল যে আমাকে তো খুব হুমকি ডামকি দিচ্ছে। কয়েকদিন আগে সে থানায় জিডি করছে। মোহাম্মদুল্লাহ আসছে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে কমিশনার পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানান তারা। শেখর দীপু, এটিএন বাংলা, ঢাকা। দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দুর্নীতি দমন কমিশনকে আরও কার্যকর এবং বিদেশে পলাতক অপরাধীদের ফিরিয়ে আনার প্রচেষ্টার কথা উল্লেখ করেন শেখ হাসিনা। এসএম মহিউদ্দিনের রিপোর্ট। কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু হচ্ছে। 8 দিন বিরতির পর বিকেল 4:30টায় সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী সন্ত্রাস ও দুর্নীতি দমনে তার সরকারের সাফল্যের কথা উল্লেখ করেন। আন্তর্জাতিক বাজারে পণ্য মূল্য বাড়ায় দেশের বাজারেও তার প্রভাব পড়েছে বলে স্বীকার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে মানুষের কষ্ট যেন না হয় সেদিকটাও লক্ষ্য রাখা হচ্ছে বলে তিনি জানান। যেটা যে দেশে যখন পাওয়া যাচ্ছে তখনই সেটা নিয়ে আসার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। চাল, গম আমদানি ইতিমধ্যে, যেমন এমনকি রাশিয়ার সঙ্গে আমাদের আলাপ হয়েছে। ইতিমধ্যে প্রায় 14 লক্ষ মেট্রিক টনের উপর চাল এবং গম আমরা আমদানির ব্যবস্থা নিয়ে নিয়েছি। অনেকগুলো এসে গেছে। আর এই মুহূর্তে আমাদের হাতে খাদ্য মজুদ ভালো পরিমাণই আছে, খুব শঙ্কিত হবার কিছু নাই। দীর্ঘমেয়াদে দেশের উন্নয়নে রূপকল্প 2021-এর পাশাপাশি 6ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ সময় বিভিন্ন খাতে সুনির্দিষ্ট লক্ষ্য পূরণের আশ্বাস দেন তিনি। যে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গেছি এই কারণে যে একটা সময় যে কোনো একটা প্রকল্প হাতে নিলে বা কাছাকাছি নির্দিষ্ট সময় থাকে, আর সার্বিক অর্থনৈতিক উন্নয়ন সবসময়
পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে স্বাধীনতার পর থেকে আমাদের করা হয়েছিল এবং সেটাই হচ্ছে সত্যিকার মানে বাস্তব ভিত্তিক পদক্ষেপ যে দেশ সত্যি উন্নত হতে হবে পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ওই 2 বছর করে অ্যাডহক বেসিসে করলে তাতে কোনো ফলাফল আসে না বা সুফলটা জনগণের দোরগোড়ায় পৌঁছায় না। এছাড়া বঙ্গবন্ধুর খুনিসহ পলাতক অপরাধীদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা আছে যে আপনাকে দিতে হবে। এস এম মহিউদ্দিন, এটিএন বাংলা, ঢাকা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া 4 বিচারপতি শপথ দিয়েছেন। সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাহমুদুর রহমানের রিপোর্ট। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বুধবার সকালে সদ্য নিয়োগ পাওয়া আপিল বিভাগের 4 বিচারপতিকে অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। এ নিয়ে সর্বোচ্চ আদালতের বিচারকের সংখ্যা দেওয়া হল 8 জনে। এর মধ্যে একজন নারী বিচারপতিও রয়েছেন। আপিল বিভাগে নিয়োগ পাওয়া 4 বিচারপতি হলেন বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া, বিচারপতি নাজমুল মিয়া সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মোহাম্মদ ইমান আলী। শপথ অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট বিভাগের অধিকাংশ বিচারপতি উপস্থিত ছিলেন। এছাড়া আপিল বিভাগের প্রধান বিচারপতি ছাড়াও অন্য যারা রয়েছেন তারা হলেন বিচারপতি শাহাবুল আলম মমিনুর রহমান, বিচারপতি মোহাম্মদ মুজাম্মেল হোসেন ও বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। নতুন নিয়োগ পাওয়া বিচারপতিদের মধ্যে বিচারপতি মোহাম্মদ ওয়াহাব মিয়া 1999 সালের 24 অক্টোবর হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। বিচারপতি নাজমুল মিয়া সুলতানা বিচারপতি হিসেবে কাজ শুরু করেন 2000 সালের 28 মে। আপিল বিভাগে তিনি দেশের প্রথম নারী বিচারপতি। সৈয়দ মাহমুদ হোসেন 2001 সালের 22 ফেব্রুয়ারি অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্টে নিয়োগ পান। একই প্রক্রিয়ায় নিয়োগ পান বিচারপতি মোহাম্মদ ইমান আলী। দেশের ইতিহাসে আপিল বিভাগে নিয়োগ পাওয়া প্রথম নারী বিচারপতি তার প্রথম প্রতিক্রিয়া জানান সাংবাদিকদের কাছে। আমি দেশের প্রথম নারী বিচারক, সব ক্ষেত্রে সব স্টেজেই। অবশ্যই এটাতে কিছু কন্ট্রিবিউট করবে আমার এই আসনে আসা নিশ্চয়ই নারীর ক্ষমতায়নের কিছু কন্ট্রিবিউশন আছে, করবি অবশ্যই। রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান মঙ্গলবার আপিল বিভাগের 4 বিচারপতিকে নিয়োগ দেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আসার পর আপিল বিভাগে বিচারপতির সংখ্যা 7 থেকে 11তে উন্নীত করা হয়। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত যুক্তরাজ্যের হাউস অব কমন্সের সদস্য টোবিয়াস মার্টিন ইলুড ও কনজারভেটিভ পার্টির রাজনৈতিক গবেষক জেমস ড্যানিয়েল অ্যান্ডারসন। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে তারা দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের বিদায়ী রাষ্ট্রদূত আশরাফ কোরেশি। এ সময় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা রিয়াজ রহমান ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুল মবিন চৌধুরী উপস্থিত ছিলেন। পিলখানা হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সাথে সরকারি দলের একটি অংশ জড়িত ছিল বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, আগামীতে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করা হবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মওদুদ আহমদ বলেন, সব ক্ষেত্রে নিজেদের ব্যর্থতা ঢাকতে 4 দলীয় জোটকে দায়ী করছে সরকার, যা মিথ্যাচারের শামিল। এদিকে নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অবিলম্বে শেয়ার বাজারে কারসাজির সাথে জড়িতদের বিচার দাবি করেন। কয়েক দফা সংঘর্ষ ভাঙচুরের মধ্য দিয়ে চট্টগ্রামের লালদিঘি ময়দানে শেষ হয়েছে জাতীয়তাবাদী যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ। মঞ্চে ওঠাকে কেন্দ্র করে যুবদলের প্রতিদ্বন্দ্বী 2 গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়। এ সময় মঞ্চে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন, যুবদল সভাপতি নজিম হোসেন আলাল সহ দলের সিনিয়র নেতারা। আবুল হাশিম বক্করের সভাপতিত্বে সমাবেশে খন্দকার মোশাররফ দেশ পরিচালনায় বর্তমান সরকারের ব্যর্থতার অভিযোগ এনে লাগাতার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান। সমাবেশে বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, এম মোর্শেদ খান সহ দলীয় নেতারা বক্তব্য রাখেন। বলিউডের হার্টথ্রব সালমান খান, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ সহ আরও অনেকে কাল মাতাবেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সবচেয়ে বড় আয়োজন হবে ডেস্টিনি গ্রুপ ট্রাইনেশন বিগ শো। এই প্রত্যাশা নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে আয়োজক প্রতিষ্ঠান এটিএন ইভেন্টস। আর প্রিয় শিল্পীদের দেখার সুযোগও হাতছাড়া করতে চান না ভক্তরা, তারা ভিড় করছেন টিকিট কাউন্টারগুলোতে। রাধিকা কিরণের রিপোর্ট। जोर का झटका है जोरों
বলিউড হার্টথ্রব সালমান খান, রাফ এন্ড টাফ অক্ষয় কুমার এখন একসঙ্গে ঢাকায়। হালের সেন্সেশন ক্যাটরিনাও আছেন। মঞ্চে উঠবেন কখন, এসব আলোচনা এখন ভক্তদের মুখে মুখে। আর বিগ শোয়ের টিকিট কিনতেও ভক্তরা ছুটছেন ওয়েস্টিন, ভাসাবি, হেলভেশিয়া, সামারাই কনভেনশন সেন্টার সহ নির্দিষ্ট কাউন্টারগুলোতে। ক্যাটরিনা হচ্ছে আমার হ্যাপি ফ্রেন্ড। এতদিন তো শুধু টিভিতে দেখেছি, এখন আমি গিয়ে সরাসরি দেখবো। এটা নিয়ে আমি অনেক এক্সাইটেড। আমি বেসিক্যালি সালমান খানকে দেখার জন্যই যাচ্ছি। অনেক কষ্টের পরে আমরা টিকিটটা পেয়েছি, আমরা একসঙ্গে দেখতে যাব ফ্যামিলি সবাই মিলে, খুবই ভালো লাগছে। দর্শকদের বিপুল আগ্রহ আর উত্তেজনা যেন বিফলে না যায় সেজন্য সকল প্রস্তুতি নিচ্ছেন বলে জানান এটিএন ইভেন্টস কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু স্টেডিয়ামের বিশাল মাঠে এমনকি বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের চাইতেও বড় মঞ্চ নির্মাণ সহ নানা আয়োজনের কথা জানান তারা। সালমান খানের জন্য একটা স্পেশাল বাইক রেডি করতে হচ্ছে, অক্ষয় কুমারের জন্য একটা ক্রেন রেডি করতে হচ্ছে, আনুষ্কা শর্মার জন্য বেশ কিছু সারপ্রাইজিং জিনিস আমরা রেডি করছি। এর পাশাপাশি আমাদের স্টেজটা বাংলাদেশে আমি মনে করি এই পর্যন্ত হওয়া সবচেয়ে বড় স্টেজ এবং সবচেয়ে অ্যাট্রাকটিভ স্টেজ। এবং আমরা প্রাউডলি বলতে চাই যে আমাদের ফায়ারওয়ার্কস অ্যারেঞ্জমেন্ট ইজ নাথিং লেস দেন এনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফায়ারওয়ার্কস। আমরা অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই যে আমরা হয়তো জাতিকে অনেক সুন্দর কিছু উপহার দিতে যাচ্ছি। ভারতের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা ছাড়াও বাংলাদেশ ও শ্রীলঙ্কান জনপ্রিয় শিল্পীদের সমন্বিত আয়োজন থাকবে এই বিগ শোতে। ইতোমধ্যেই অনুষ্ঠানের গ্রুপ শিল্পীরা আসতে শুরু করেছেন ঢাকায়, আর মূল শিল্পীরা আসবেন বৃহস্পতিবার সকালে। ওই দিন সন্ধ্যায় তারা মঞ্চে উঠবেন, আর বিকেল 4টায় দর্শকদের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। অনুষ্ঠান চলবে রাত 10:30 পর্যন্ত। এটিএন বাংলা ও বৈশাখী টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে এই বিগ শো। নাদিরা কিরণ, এটিএন বাংলা, ঢাকা। ইউএস অ্যাসোসিয়েট প্রেস ডিরেক্টর মারিয়া রনসন আজ এটিএন বাংলা বার্তা বিভাগের প্রধান উপদেষ্টা সাইফুল বারীর সাথে এক সাক্ষাৎকারে মিলিত হন। এ সময় তারা এপিটিএন এর সংবাদ পরিবেশনে উন্নত আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন। এই সর্বশেষ প্রযুক্তির ফলে গ্রাহক হিসেবে এটিএন বাংলা এখন থেকে যে কোনো সংবাদের ফুটেজ এপিটিএন এর সার্ভার থেকে সংগ্রহ করতে পারবে। একই সাথে তথ্যচিত্র সংগ্রহ করা আরও সহজ হবে। আলোচনা দক্ষিণ এশিয়ার সংবাদ সংগ্রহে এপিটিএন এর নেটওয়ার্ক আরও বিস্তৃত করার পরামর্শ দেন এটিএন বাংলার প্রধান উপদেষ্টা। প্রধান বার্তা সম্পাদক ভানুরঞ্জন চক্রবর্তী ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বার্তা কক্ষের অন্যান্য সাংবাদিকরা। এবার অমর 21 নিয়ে আমাদের বিশেষ আয়োজন 21 উৎসব। ভাষা শহীদদের স্মরণে আয়োজিত অমর 21 গ্রন্থমেলা গড়িয়েছে শেষ সপ্তাহে। তবে এখনো মেলায় আসছে নতুন বই, সেই সাথে বইমেলায় বাড়ছে প্রকৃত ক্রেতাদের ভিড়। শাহনাজ মনির রিপোর্ট। মেলা শেষ হতে হাতে গোনা মাত্র 4-5 দিন বাকি থাকলেও বন্ধ নেই নতুন বইয়ের আগমন। নজরুল মঞ্চে প্রতিদিনই মোড়ক উন্মোচন করা হচ্ছে নতুন নতুন বইয়ের। বাংলা একাডেমি সূত্রে জানা গেছে এখন পর্যন্ত মেলা উপলক্ষে 2344টি নতুন বই প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে মাস জুড়েই মেলা মঞ্চে ছিল রবীন্দ্রনাথ স্মরণ। বুধবারে বৌদ্ধ কাহিনী ও রবীন্দ্রনাথ বিষয়ে আলোচনায় সভাপতিত্ব করেন বিচারপতি হাবিবুর রহমান। মেলার মূল ভাবনায় রবীন্দ্রনাথ স্মরণের এই উদ্যোগকে প্রশংসা করেন কবি রফিক আজাদ। রবীন্দ্রনাথ আমাদের বাঙালির সভ্যতা, বাঙালির সংস্কৃতি, তার হাতে গড়া, তারই জন্মশতবার্ষিকীতে এই বইমেলা তার নামে উৎসর্গ করা সবচেয়ে সমর্থিত কাজ হয়েছে ওরা, আমার ধারণা। এবছর মেলা প্রাঙ্গণে 359টি স্টল থাকলেও মেলার বাইরে ছিল বৈচিত্র্যময় বিষয়ের আরও প্রায় 100টি স্টল। এমনি একটি স্টল মাদকাসক্ত ও ধূমপান নিরাময়ের উদ্দেশ্যে গঠিত প্রতিষ্ঠান মানুষের। সবচেয়ে বেশি যে দর্শক আসে তারা হচ্ছে তরুণ যুব সমাজ। ইউনিভার্সিটি কাছে, তাছাড়া তরুণ যুব সমাজের মধ্যে উপন্যাস বই পড়ার একটা আগ্রহ বেশি। আমরা চিন্তা করলাম এইসব মেলাতে যদি আমরা স্টল দিই তাহলে যুব সমাজের খুব কাছাকাছি যাওয়া যাবে এই ধরনের বই নিয়ে। এই সুযোগে যদি আমরা স্বাস্থ্য সম্পর্কিত বই কিছু তাদের হাতে তুলে দিতে পারি,
তাহলে তারা স্বাস্থ্য সচেতন হতে পারে। সন্ধ্যায় মেলা মঞ্চে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল গীতিনাট্য হৃদয়ে রবীন্দ্রনাথ। শাহনাজ মুন্নি, এটিএন বাংলা, ঢাকা। আফতাব গ্রুপ অর্থ সংবাদ। কৃষকদের ঋণ সুবিধা দিতে মার্কেন্টাইল ব্যাংক ও প্রাণ আরএফএল গ্রুপের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। রাজধানী মতিঝিলে মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল জলিল ও প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মাহতাবুদ্দিন আহমেদ এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. শহীদুল হক, উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল চৌধুরী, মনীন্দ্রনাথ বিশ্বাস ও প্রাণ আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নেট লাইভ আলিকো আন্তর্জাতিক সংবাদ। ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য নিউজিল্যান্ডে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জন কি। মঙ্গলবার নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে 6.3 মাত্রার ভূমিকম্পে অন্তত 75 জন নিহত ও 3 শতাধিক জন নিখোঁজ হওয়ার পর এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়। কোনো কোনো গণমাধ্যম নিহতের সংখ্যা 400 জন বলে জানিয়েছে। ক্রাইস্ট চার্চের বিভিন্ন ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। উদ্ধার কাজে সহায়তার জন্য অস্ট্রেলিয়া, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুর ও তাইওয়ান থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকারীরা নিউজিল্যান্ডে পৌঁছেছে। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের মাধ্যমে ভাষা শহীদদের ত্যাগ সার্থকতা পাবে এবং মানবাধিকার বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান। পাবলিক লাইব্রেরি শওকত ওসমান মিলনায়তনে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি আয়োজিত মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুল হক সাইদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টা হেলেন এ নাসরিন, সাংবাদিক মোহাম্মদ জহুরুল হক বুলবুল। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সারা দেশ থেকে 20 জনকে 2011 অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শ্রেষ্ঠ মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে পুরস্কৃত করা হয়। এ পর্যায়ে রয়েছে পার্টিক্স খেলা খবর। বিশ্বকাপ ক্রিকেটে গ্রুপ পর্বের বড় ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে বেলা 3টায় ম্যাচটি শুরু হবে। নিজেদের প্রথম ম্যাচের জন্য শিরোপা প্রত্যাশী দুই দলই এখন প্রস্তুত। ওয়েস্ট ইন্ডিজ দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হলেও একেবারে পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। তবে 92 বিশ্বকাপ থেকে এ পর্যন্ত ফেভারিট হিসেবেই অংশ নেয় দক্ষিণ আফ্রিকা। দেশটি 3বার সেমিফাইনাল উঠেছে। 2003-এ দেশের মাটিতে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় প্রোটিয়ারা। তাই আগের ব্যর্থতার দায় ঘোচাতে এবার শুরু থেকেই সাবধানে এগোতে চায় গ্রাহাম স্মিথের দল। আর বিশ্ব র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়লেও ড্যারেন সামি নেতৃত্বে অভিজ্ঞ ও তরুণদের নিয়ে গড়া ক্যারিবীয় দলটি এবার চমক দেখানোর অপেক্ষায়। ইউসিবি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্বকাপকে ঘিরে 25 বাজিকরের তৎপরতা ঠেকাতে সরকারের জোর তৎপরতা। বাংলাদেশ ভারত ম্যাচে ব্যাটিংয়ের দায়ে দিল্লিতে 11 বাজিকর আটক। কেনিয়াকে 205 রানের বিশাল ব্যবধানে হারাল পাকিস্তান। আগের বিশ্বকাপে হারের প্রতিশোধ নিতে আয়ারল্যান্ডের বিপক্ষে শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ। লিবিয়া নিয়ন্ত্রণ হারাচ্ছেন গাদ্দাফি। বিদেশিরা কার্যত গৃহবন্দী, বাংলাদেশিরা ভালো আছেন জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। রাজধানীর শ্যামপুর থানা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ উল্লাহ ও তার ড্রাইভারকে গুলি করে হত্যা করল সন্ত্রাসীরা। এবং দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে, দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে সংসদে প্রধানমন্ত্রী।
এই ছিল এখনকার সংবাদ।